1962 সালে সেই অভিশপ্ত নভেম্বর হিমালয়ের বরফাবৃত পাহাড়গুলো যখন ভারতীয় সেনাদের রক্তে লাল হয়ে গিয়েছিল, চীন অতর্কিতে আক্রমণ করে ভারতকে এক চরম পরাজয়ের স্বাদ দিয়েছিল। সারা বিশ্ব ভেবেছিল ভারতীয় সেনাবাহিনী হয়তো আর কোনোদিন চীনের লাল ফৌজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু ইতিহাস সবসময় এক পথে চলে না। ঠিক 5 বছর পর 1967 সালে হিমালয়ের নাথুলা আর চোলা পাসে যা ঘটেছিল তা চীনের অহংকারকে শুধু চূর্ণই করেনি, বরং বিশ্ব রাজনীতিতে ভারতের এক নতুন শক্তির উত্থান ঘটিয়েছিল। এই গল্পটি কেবল একটি যুদ্ধের নয়, এটি সিকিম নামক একটি স্বাধীন রাষ্ট্রকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রক্ষা করার এবং চীনের সম্প্রসারণবাদী নীতিকে চিরতরে রুখে দেওয়ার এক মহাকাব্যিক আখ্যান। অনেকেই মনে করেন সিকিম এমনি এমনি ভারতের অংশ হয়ে গিয়েছিল, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে চরম কূটনৈতিক লড়াই, রক্তক্ষয়ী যুদ্ধ আর ভারতের লৌহ মানবী ইন্দিরা গান্ধীর দূরদর্শী পরিকল্পনা। আজ আমরা সেই ধুলো চাপা ইতিহাসের পাতা উল্টাবো, যেখানে কোনো রাগঢাক না রেখে উন্মোচিত হবে 1967 সালের যুদ্ধের প্রতিটি মুহূর্ত। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই ভিডিওর একটি অংশ মিস করবেন না। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন হিমালয়ের সেই রক্তক্ষয়ী ইতিহাসের গভীরে প্রবেশ করা যাক। সিকিমের ইতিহাস বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন সিকিম ছিল একটি ব্রিটিশ প্রোটেক্টেড বা ভারতের সংরক্ষিত রাজ্য। অর্থাৎ সিকিম তার অভ্যন্তরীণ শাসন চালাতো চোগিয়াল রাজবংশের মাধ্যমে, কিন্তু তার প্রতিরক্ষা, বৈদেশিক নীতি এবং যোগাযোগের দায়িত্ব ছিল ভারতের হাতে। সিকিমের রাজা চোগিয়াল তিনি চেয়েছিলেন সিকিম যেন একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকে। কিন্তু হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট ভূখণ্ডটির ওপর চীনের নজর ছিল বহু আগে থেকেই। চীনের কমিউনিস্ট নেতা মাও সে তুং এর একটি ভয়ঙ্কর পরিকল্পনা ছিল, 5 ফিঙ্গার অফ টিবেট। মানে মাও মনে করতেন তিব্বত হলো চীনের হাতের তালু, আর লাদাখ, নেপাল, সিকিম, ভুটান এবং অরুণাচল হলো সেই হাতের 5টি আঙুল। তালু যেহেতু 1951 সালে চীনের দখলে এসেছে, তাই এই 5টি আঙ্গুলকেও যে কোনো উপায়ে চীনের মানচিত্রে নিয়ে আসতে হবে। এটাই ছিল চীনের পরিকল্পনা। বিশেষ করে সিকিম ছিল চীনের জন্য কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সিকিম থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক মাত্র কয়েক কিলোমিটার দূরে। এটি ভারতের সেই সরু পথ যা মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতকে যুক্ত করে। যদি চীন একবার সিকিম দখল করতে পারত, তবে তারা খুব সহজেই শিলিগুড়ি করিডোর কেটে ভারতকে 2 টুকরো করে দিতে পারত। 1962 সালে যুদ্ধে ভারত যখন পরাজিত হয়, তখন চীনের দম্ভ আকাশচুম্বী হয়ে গিয়েছিল। তারা মনে করেছিল ভারতীয় সেনারা তাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়েছে। এরপরই আসে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, যখন ভারতীয় সেনাবাহিনী পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে মরণপণ লড়াইয়ে ব্যস্ত। তখন চীন সুযোগ বুঝে ভারতকে আবার হুমকি দিতে শুরু করে। চীন দাবি করে যে সিকিম সীমান্তে ভারত তাদের বাংকার তৈরি করছে এবং সেগুলো 72 ঘন্টার মধ্যে সরিয়ে না নিলে চীন আক্রমণ করবে। তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী চীনের এই ব্ল্যাকমেলিংয়ের সামনে মাথা নত করেননি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ভারত যুদ্ধ চায় না, কিন্তু আক্রমণ হলে তার কড়া জবাব দেওয়া হবে। চীন সেই যাত্রায় পিছু হটলেও তাদের উস্কানি কিন্তু থামেনি। তারা সিকিম সীমান্তে লাউডস্পিকারে ভারতীয় সেনাদের গালিগালাজ করত, কমিউনিস্ট প্রচার চালাতো। 1967 সাল নাগাদ নাথুলা পাসে ভারত ও চীনের জওয়ানরা একে অপরের এতটাই কাছাকাছি ছিল যে তাদের মধ্যে পাথর ছোড়াছুড়ি চলত। ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সগৎ সিং এবং ব্রিগেডিয়ার MMS বক্সি পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তারা বুঝতে পেরেছিলেন চীন বড় কোনো ষড়যন্ত্র করছে। ভারতীয় সেনারা সিদ্ধান্ত নিলেন সীমান্তে একটি কাঁটাতারের বেড়া বা ওয়ার ফেন্সিং তৈরি করবেন, যাতে চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে ঢুকে অনুপ্রবেশ করতে না পারে। 11 সেপ্টেম্বর 1967 সকাল 7টা নাথুলায় যখন হাড় কাঁপানো ঠান্ডা আর হালকা কুয়াশা, ভারতের 18 রাজপুত রেজিমেন্টের জওয়ানরা যখন কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেন, তখন চীনা সেনারা সেখানে এসে বাধা দেয়। চীন কমান্ডার এবং ভারতের লেফটেন্যান্ট কর্নেল রাই সিং এর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রাই সিং পিছু হটতে অস্বীকার করেন।
ঠিক তখনই হঠাৎ একটি বাঁশির আওয়াজ শোনা গেল। কয়েক সেকেন্ডের মধ্যে চীনের দিক থেকে শুরু হলো মেশিন গানের অবিরাম বর্ষণ। ভারতীয় সেনারা কোনো পাল্টা আক্রমণের জন্য তৈরি ছিলেন না। খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা ভারতীয় জওয়ানরা ঝাঁঝরা হয়ে যেতে লাগলেন। মেজর হরভজন সিং এবং ক্যাপ্টেন PS ডাগার সেই প্রথম সারিতে ছিলেন। বীরত্বের সাথে লড়াই করতে করতে তারা শহীদ হন। কিন্তু মৃত্যুর আগে তারা ভারতের অন্যান্য জওয়ানদের জন্য পাল্টা আঘাত হানার রাস্তা তৈরি করে দিয়েছিলেন। চীনারা ভেবেছিল তারা মেশিন গান দিয়ে ভারতীয়দের হটিয়ে দেবে, কিন্তু তারা এক চরম ভুল করেছিলেন। মেজর জেনারেল সগৎ সিং দিল্লিতে অনুমতি না চেয়েই সরাসরি ভারতের গোলন্দাজ বাহিনীকে আক্রমণের নির্দেশ দেন। মনে রাখতে হবে, এর আগে ভারত সরাসরি চীনকে লক্ষ্য করে কামানের গোলা ব্যবহার করেনি। ভারতের গোলন্দাজ বাহিনী এমন ধ্বংসলীলা চালালো যে চীনের একের পর এক বাংকার মাটির সাথে মিশে যেতে লাগলো। নাথুলায় সেই উঁচু শিখর থেকে ভারতীয় সেনারা দূরবীন দিয়ে দেখে দেখে চীনের প্রতিটি সাপ্লাই লাইন ধ্বংস করে দিচ্ছিল। ভারতের কামানের পাল্লা চীনাদের চেয়ে অনেক বেশি ছিল। প্রায় 4 দিন ধরে চলা সেই সেলিংয়ে চীনের প্রায় 400 জন জওয়ান শহীদ হন। চীনের সেই বিশাল গর্বের রেড আর্মি তখন বাংকার ছেড়ে পালাতে শুরু করেছিল। এটি ছিল চীনের জন্য এক চরম অপমান। 14 সেপ্টেম্বর নাগাদ চীন বাধ্য হয়ে সাদা পতাকা উড়িয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এরপর নাথুলায় হারের জ্বালা মেটাতে চীন আবার আক্রমণ শুরু করে 1 অক্টোবর চোলা পাশে। সেখানে তখন মোতায়েন ছিল ভারতের বীর 7x11 গুর্খা রাইফেলস। সেদিন কুয়াশার আড়ালে চীনা সৈন্যরা অতর্কিতে হামলা চালায়, কিন্তু তারা জানতো না যে তারা গুর্খা জওয়ানদের সাথে পাঙ্গা নিচ্ছে। যখন গোলার গোলা ফুরিয়ে গিয়েছিল, তখন গুর্খা জওয়ানরা তাদের চিরাচরিত খুকরি বের করে ঝাঁপিয়ে পড়েছিল চীনাদের উপর। পাহাড়ি খাদের মধ্যে সেই রক্তক্ষয়ী সামনাসামনি লড়াইয়ে গুর্খাদের খুরকির এক একটি কোপে চীনের অন্তত 40 জন সৈন্যের মুন্ডপাত হয়েছিল। এই হাড় কাঁপানো লড়াই দেখে চীনের বাকি সৈন্যরা পালিয়ে যায়। 1967 সালের এই দুটি বিজয় ভারতকে এক নতুন আত্মবিশ্বাস দিয়েছিল। যুদ্ধের ময়দানে জয়ের পর শুরু হলো আসল রাজনৈতিক দাবার চাল। সিকিমের রাজা চোগিয়াল তিনি কিন্তু চুপ করে বসেছিলেন না। তিনি বিয়ে করেছিলেন এক আমেরিকান তরুণী হোপ কুককে। হোপ কুক সিকিমের রানী হওয়ার পর সিকিমের প্রাসাদে আমেরিকার CIA এর আনাগোনা বেড়ে যায়। হোপ কুক চোগিয়ালকে বোঝাতে শুরু করেন যে সিকিম কেন ভারতের অধীনে থাকবে। তিনি সিকিমকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে গড়ে তোলার প্রচার চালাতে শুরু করেন। তার পিছনে ছিল আমেরিকান CIA। এমনকি তিনি দাবি করেন যে দার্জিলিং সহ ভারতের কিছু অংশ আসলে সিকিমের। ইন্দিরা গান্ধী এই খবরগুলো পেয়ে অত্যন্ত গম্ভীর হয়ে যান। তিনি বুঝতে পেরেছিলেন, সিকিম যদি আজ ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে না আসে, তবে আমেরিকা বা চীন এখানে নিজেদের সামরিক ঘাঁটি বানিয়ে ফেলবে। এরপর 1968 সালে ভারত তৈরি করলো তাদের নতুন গোয়েন্দা সংস্থা র। ইন্দিরা গান্ধী রয়ের প্রধান RN কাউকে নির্দেশ দিলেন সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বানানোর। কিন্তু কাজটা যুদ্ধের মাধ্যমে নয়, বরং বুদ্ধির জোরে করতে হবে। এরপর RN কাউ এবং PN ব্যানার্জির নেতৃত্বে ভারতের গোয়েন্দারা সিকিমের ভেতরে কাজ শুরু করলেন। তারা দেখলেন সিকিমের জনসংখ্যার 75% মানুষ হলেন নেপালি বংশোদ্ভূত, অথচ চোগিয়াল রাজবংশ ছিল তিব্বতী বংশোদ্ভূত। এই জাতিগত বৈষম্যকে ভারতের গোয়েন্দারা আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন। সিকিমের ন্যাশনাল কংগ্রেসের নেতা কাজী লেন্দুপ দর্জিকে ভারত সমর্থন দিতে শুরু করে, যিনি রাজতন্ত্রের ঘোর বিরোধী ছিলেন। 1970 থেকে 73 সাল পর্যন্ত সিকিমের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে। 1973 সালের এপ্রিল মাসে চোগিয়ালের 50তম জন্মদিনে যখন রাজপ্রাসাদে জাঁকজমক অনুষ্ঠান হচ্ছে, তখন বাইরে হাজার হাজার সাধারণ মানুষ বিদ্রোহ শুরু করে। চোগিয়ালের পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি চালালে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। চোগিয়াল ভয় পেয়ে ভারতের কাছে সাহায্য চান। তিনি ভেবেছিলেন ভারত সৈন্য পাঠিয়ে তার রাজতন্ত্র রক্ষা করবে, কিন্তু ইন্দিরা গান্ধী চালটা দিলেন অন্যভাবে। ভারত সৈন্য পাঠালো ঠিকই, কিন্তু সেটা চোগিয়ালকে রক্ষা করার জন্য নয়, বরং সিকিমের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজপ্রাসাদের নিয়ন্ত্রণ নিতে। এরপর 1974 সালে ভারতের তত্ত্বাবধানে সিকিমে প্রথম অবাধ নির্বাচন হয়। এই নির্বাচনে কাজী লেন্দুপ দর্জির দল 32টি আসনের মধ্যে 31টি আসনেই জয়লাভ করে। এটি ছিল রাজতন্ত্রের কফিনের শেষ ব্রেক।
এরপর চোগিয়াল মরিয়া হয়ে চীন এবং আমেরিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। যখন গোয়েন্দারা খবর পেলেন যে চোগিয়াল নেপাল থেকে ফিরে এসে বিদেশি সাহায্য নিয়ে বিদ্রোহ করার পরিকল্পনা করছেন, তখন দিল্লি থেকে চূড়ান্ত আদেশ আসে। 1975 সালের 9 এপ্রিল ভোরে ভারতীয় সেনাবাহিনীর এক বিশেষ ইউনিট গ্যাংটংয়ের রাজপ্রাসাদ ঘিরে ফেলে। মাত্র 20 মিনিটের এক অভিযানে চোগিয়ালের রাজকীয় রক্ষী বাহিনীকে নিরস্ত্র করা হয়। কোনো রক্তপাত ছাড়াই রাজপ্রাসাদ ভারতের নিয়ন্ত্রণে আসে। চোগিয়ালকে গৃহবন্দী করা হয়। এরপর 1975 সালে 14 এপ্রিল সিকিমে এক ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। সারা বিশ্ব অবাক হয়ে দেখল যে সিকিমের 97% মানুষ ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। এরপর 16 মে 1975 ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ এক সংবিধিবদ্ধ আদেশে স্বাক্ষর করেন এবং সিকিম সরকারিভাবে ভারতের 22তম অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। চীন এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। তারা একে বেআইনি দখল বলে আখ্যা দেন এবং কয়েক বছর ধরে সিকিমকে ভারতের অংশ হিসেবে মানতে অস্বীকার করে। তবে 2003 সালে ভারত ও চীনের এক ঐতিহাসিক চুক্তির সময় চীন পরোক্ষভাবে সিকিমকে ভারতের অংশ হিসেবে মেনে নেয়। আজ সিকিম ভারতের মুকুটে এক অমূল্য রত্ন। যদি 1967 সালে নাথুলায় আমাদের জওয়ানরা জীবন না দিতেন, তবে হয়তো আজ শিলিগুড়ি করিডোর চীনের দখলে থাকত। বন্ধুরা, সিকিম বিজয়ের এই কাহিনী আমাদের শেখায় যে শক্তি এবং বুদ্ধি যখন এক হয়, তখন পৃথিবীর কোনো পরাশক্তি ভারতকে টলাতে পারে না। চীনের লাল ফৌজকে যেভাবে নাথুলায় আমাদের বীর জওয়ানরা জীবনের শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে দিয়েছিলেন, তার প্রতিদান হিসেবে আজ সিকিম ভারতের গর্ব হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজ এই ভিডিওটি তাদের জন্য উৎসর্গ করা হলো, যারা ভারতের সীমান্ত রক্ষার জন্য জীবন দিয়েছেন। বন্ধুরা, আপনারা সিকিম সম্পর্কে আর কোন অজানা তথ্য জানতে চান বা পরবর্তী কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে ভিডিও দেখতে চান, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, 1962 ভারত চীন যুদ্ধ নিয়ে আমরা এর আগেই একটি সম্পূর্ণ ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আই বাটন এবং ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।